হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আমি তোমাদের আজকের এবং কালকের অর্থাৎ গতকালের এই দুটো দিনের যে কটা আমাদের অ্যাড হয়েছে, মোটামুটি 40 ওপরে কোশ্চেন্স আছে। জেন সায়েন্স মেলালে তো আরও বেশি হয়ে যাবে। তো আমরা চেষ্টা করছি পুরোটা তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়ার, ঠিক আছে? যত কোশ্চেন্স পেয়েছি, কিছু তোমাদের পেয়েছি আমি হিন্দি থেকে, স্ক্রিনশট করে অনেকে আমাদের দিয়েছে, বলেছে যে স্যার আমরা হিন্দিতে বুঝতে পারছি না, তো আমাদের একটু বাংলায় করিয়ে দিন। ঠিক আছে, দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স আমার সাবজেক্ট নয়, বা কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকচুয়ালি কোনো সাবজেক্টই নয়। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে তোমার মেমোরিকে কতটা তুমি ভালো মেমোরিতে তুমি রাখতে পারো তার উপর বেস করে সেটাই হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো যাই হোক, কথা তো হবে, আলোচনা করা যাক। শুরু করি, তারপর আস্তে আস্তে কথা বলবো। কোন দেশের সঙ্গে সৌদি আরব কী করেছে সেপ্টেম্বর 2025-এ ঐতিহাসিক স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করেছে? এটার মানে কি জানো? এটাতে কি হয়েছে, যদি তুমি একটা দেশের উপরে অ্যাটাক করো তাহলে ধরে নেওয়া হবে যে তুমি আরেকটা দেশের উপরে অ্যাটাক করছো। এটা দুর্দান্ত জিনিস। এটা কী হবে, দুই দেশ তোমার বিরুদ্ধে লড়তে পারবে। হ্যাঁ, পাকিস্তান এই কারণটা ঘটিয়েছে, কারণ আমরা জানি যে রিসেন্টলি সিন্দুরের যে ব্যাপার, সেই ব্যাপারের ওপর বেস করে কিন্তু এই ভারত এবং পাকিস্তানের মধ্যে ব্যাপকভাবে একটা টানাপোড়েন অলরেডি চলছিল এবং এখনও চলছে। ঠিক আছে, তোমরা জানো যে অবৈধভাবে আমাদের দেশে ঢোকা এবং অ্যাটাক করা, এটা রিসেন্টলি করেছে পাকিস্তান, এবং তার উপর বেস করেই কিন্তু একটা স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজি নেওয়া হয়েছিল সিন্দুর, তোমরা জানো যে সেইটা। তো তার উপর বেস করেই কিন্তু পাকিস্তান কি করেছে, সৌদি আরবের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেছে। ঠিক আছে, তো আরেকটা অ্যান্সার কী হবে তোমাদের এখানে? পাকিস্তান হবে। চলো নেক্সট, পরেরটাতে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন সরকারি উদ্যোগটি মূলত ভাষাগত বাধা কমানো এবং বিভিন্ন ভারতীয় ভাষায় অনুবাদ সহজ করার জন্য কেন্দ্রীভূত? অর্থাৎ এই ব্যাপারেই এই সরকারি উদ্যোগটাকে নেওয়া হয়েছে। অ্যান্সার হবে তোমাদের ভাষিনী। ঠিক আছে, এটা কি? ভাষিনী হচ্ছে জাতীয় ভাষা অনুবাদ মিশন, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন। ঠিক আছে, ন্যাশনাল NLTM এর পুরো কথা হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন মিশন এর উদ্যোগ। এর মূল লক্ষ্য হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, AI এবং মেশিন লার্নিং ব্যবহার করে 22টি নির্ধারিত ভারতীয় ভাষা ও উপজাতীয় ভাষার রিয়েল টাইমে পাঠ ও বক্তৃতার অনুবাদ সুবিধাকরণ করা। এটি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় মেইটির অধীনে কিন্তু আছে। ঠিক আছে, তো দেখো এখানে আমি তোমাদের ইন্টারেস্টিং পয়েন্টও দিয়ে রেখেছি, প্লাস অ্যান্সারও তোমাদের হচ্ছে কি ভাষিনী। এর উপর বেস করে যাও, কারণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু নতুন টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দেওয়া হচ্ছে এই 29 এবং 30 তারিখে। ঠিক আছে, আমি তোমাদের থাম্বনেলেও উল্লেখ করেছি যে নিউ টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসছে। ঠিক আছে, স্পোর্টস কেন্দ্রিক আসছিল, আস্তে আস্তে কিন্তু সেখান থেকে একটুখানি সরছে রেলওয়ে। চলো পরের প্রশ্ন, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট কোনটা যে আইনের অধীনে 2025 সালে ব্যাংকিং অ্যাকাউন্টে নমিনি সুবিধা উন্নত করা হয়েছে এবং এক অ্যাকাউন্টে সর্বোচ্চ 4জন নমিনি যোগ করা যাবে এমনটা বলা হয়েছে? ঠিক আছে, তো অ্যান্সার হবে তোমাদের কি ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। এই যে ব্যাংকিং নিয়ন্ত্রণ অ্যাক্ট বা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 অনুসারে কিন্তু এটা করা হয়েছে। তো কারেক্ট অ্যান্সার তোমাদের কী হবে? এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এবং এখানে কি বলা হয়েছে, এই সংশোধন 1 নভেম্বর 2025 থেকে কার্যকর করা হয়েছে এবং বলা হয়েছে যে সর্বোচ্চ 4জন নমিনি কিন্তু একটি অ্যাকাউন্টে কিন্তু কি হতে পারবে, অ্যাড হতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন, হুইচ ফুটবল ক্লাব ওন UEFA চ্যাম্পিয়নশিপ লিগ 2024-25 টাইটেল হেল্ড ইন মুনিচ জানুয়ারি? দেখো, জার্মানিতে যে মুনিচে যে খেলা হয়েছে 2024-25-এ UEFA, তার নিরিখে কোন দল জয়ী হয়েছে এইটা তোমাদের কোশ্চেন্স করা হয়েছে। ঠিক আছে, তো অ্যান্সার তোমাদের হবে এইটা, প্যারিস সাইন্ট জার্মান। এই কিন্তু তোমাদের কাকে হারিয়েছে দেখো, এখানে ফাইনালে প্যারিস জার্মান ইন্টার মিলানকে 5-0 ব্যবধানে হারিয়ে এই শিরোপা দখল করেছে, এবং PSG মানে প্যারিস সাইন্ট জার্মানির এর যে দেসিরে দুয়ে তিনি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা হয়েছেন। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখে রেখো। আর কোথায় খেলাটা হয়েছে? মুনিচের জার্মানিতে। চলো পরের প্রশ্ন, কানাডার কানসাসকিসে অনুষ্ঠিত এই একটা রাজ্য বা তুমি বলতে পারো দেশ, মানে সত্যি কথা বলতে কানাডার এটা হচ্ছে রাজ্য একটা বলতে পারো। তো কানাডার এই অঞ্চলটাতে 51তম যে G7 শীর্ষ সম্মেলন হয়েছে 2025-এ, তাতে ভারতে প্রতিনিধিত্ব কে করেছেন? অ্যান্সার হবে তোমাদের নরেন্দ্র মোদী। উনি কিন্তু তোমাদের প্রতিনিধিত্ব করেছেন। ঠিক আছে, এ ধরনের কোশ্চেন্স পড়ছে যে যে জায়গায় ভারত অংশগ্রহণ করেছে, সেটা তাইওয়ান অ্যাথলেটিক্স হোক আর অমুক অ্যাথলেটিক্স হোক, সেখানে ভারত জিতুক আর না জিতুক, বা কোনো শীর্ষ সম্মেলন হলে আন্তর্জাতিক, সেসব জায়গায় যেখানে ভারত অংশগ্রহণ করেছে, বা
ভারতের জন্য অন্য কোনো দেশ অংশগ্রহণ করতে পারেনি, যেমন ভারতের জন্য অন্য কোনো দেশ এই কাণ্ডটা ঘটিয়েছে। তো তেমন ক্ষেত্রেও কিন্তু কোশ্চেন্স আসছে, বোঝাতে পারছি আমি। যেমন নীরাজ চোপড়াকে হারিয়েছে একজন, সরি, নীরাজ চোপড়াকে একজন হারিয়েছেন। নীরাজ চোপড়া যেহেতু ইন্ডিয়ান, তো ওনার নামটা জিজ্ঞেস করা হয়েছে, একটু পরেই পাবে সেটা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখো। বলেছে হাউ মেনি খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার এক্সিলেন্স, KISCE, এর পুরো কথাটা মাথায় রেখো। এই KISC এর ফুল ফর্ম দিয়ে দেবে, খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার এক্সিলেন্স হ্যাভ বিন এস্টাবলিশড অ্যাক্রস দ্য ইন্ডিয়া আন্ডার খেলো ইন্ডিয়া স্কিম সোফার। মানে এই যে খেলো ইন্ডিয়া স্কিমের আন্ডারে কতগুলো এই সেন্টার খোলা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের কি 34টা উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে খেলো ইন্ডিয়া প্রকল্পের আন্ডারে 34খানা এরকম খোলা হয়েছে। 25টি কেন্দ্র এপ্রিল 2025 কিন্তু সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। এটাও দিয়েও প্রশ্ন আসতে পারে যে এপ্রিল 2025 অবধি কতগুলো কেন্দ্র সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের 25টা। কতগুলো খোলা হয়েছে? 34টা কিন্তু খোলা হয়েছে। ঠিক আছে, চলো এর অপশানগুলো তোমাদের একটু কেটে গেছে। 26 আগস্ট 2025 ভারী বর্ষণের জন্য জম্মু কাশ্মীরের রিয়াসি জেলায়, তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলো কোশ্চেন্সে লেখা আছে পরবর্তীকালে সেগুলো দিয়ে আবার কোশ্চেন্স আসছে। কোন বিখ্যাত তীর্থযাত্রা ধামে ভূমিধস ঘটে? বিশাল ভূমিধস ঘটেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, সেটা হচ্ছে বৈষ্ণোদেবী যাত্রা। ঠিক আছে, এটা মাথায় রেখো, ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায়, এইটা কিন্তু পরের বার প্রশ্ন আসবে যে কোথায় অবস্থান করছে। মনে রাখবে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলা অবস্থান করছে পাঞ্জালি ব্রিজ, এবং সেটা কোন বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্গত? অ্যান্সার হবে তোমাদের তাত্তাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। চলো নেক্সট প্রশ্ন, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024 অধীনে কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানশ্রী পুরস্কার কে পেয়েছেন? ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে দেখো এটা কিন্তু একদম নিউ টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স, আগে কিন্তু এটা কিন্তু আসেনি। ঠিক আছে, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2024, তাহলে দেখো এইটা কোথায় তুমি পাবে? PIB, ঠিক আছে, প্রেস ইনফরমেশন ব্যুরোর যে রিপোর্ট আসে না, তাতে যা যা পাবলিশ হচ্ছে সেটা আসছে, তার থেকে বাইরেও আসছে, বাট সেগুলো আসছে। যদি তোমাদের মনে হয় যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কোর্স নেবে না কারোর, তোমরা কি করবে, ডাইরেক্ট পড়বে বা জিজ্ঞাসা করবে, কি করবে, PIBতে চলে যাবে, ওখান থেকে কপি করে নেবে, নিয়ে গুগলে ফেলে বাংলা করে নেবে, নিয়ে তোমরা করবে। বলবে স্যার প্রচণ্ড আমাদের হাতে ব্যথা করে কপি করতে, বা ব্রেনে ব্যথা করে কপি করতে, তাহলে অন্যের কোর্স নিয়ে নাও। ঠিক আছে, তিনি তোমাকে মুখে ধরে খাইয়ে দেবেন না, তুমি করে নেবে। ঠিক আছে, আজকাল জামানাই তো তাই চলছে যে খাটবো না কিন্তু পয়সা অর্জন করবো, ব্যাপারটা এরকম, তাই না? যাই হোক, চলো নেক্সট পরেরটাতে। যাই হোক, এখানে অ্যান্সার কী হবে? ডক্টর আনন্দ, স্যার এটা হচ্ছে আনন্দধারম কৃষ্ণন, সি। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার হবে, এনার নাম হচ্ছে ইম্পর্ট্যান্ট। বাকি নামগুলো ইম্পর্ট্যান্ট, আমি নেক্সট তোমাদের দিচ্ছি। দেখো এর একটু ডিটেলস দিয়ে দিই। আনন্দ রামকৃষ্ণন সি, ইনি হচ্ছেন তোমাদের CSIR NNIST তিরুবনন্তপুরমের পরিচালক। ঠিক আছে, ইনি এই সংস্থার পরিচালক। তাকে কৃষি বিজ্ঞানে উৎকৃষ্ট যোগদানের জন্য বিজ্ঞানশ্রী 2024 থেকে সম্মানিত করা হয়েছে। ঠিক আছে, এটা দেওয়া হয়েছে। অন্যান্য যে সমস্ত ক্যাটাগরি ছিল, যেমন বিজ্ঞান রত্ন, এটি সর্বোচ্চ সম্মান জৈব রসায়নবিদ ডক্টর গোবিন্দ রাজন পদ্মনাভনকে দেওয়া হয়েছে। তো বিজ্ঞান রত্ন কাকে দেওয়া হয়েছে? এনাকে দেওয়া হয়েছে। বিজ্ঞান যুবা কাকে দেওয়া হয়েছে? কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে ডক্টর কৃষ্ণমূর্তি SSL এবং ডক্টর স্বরূপ কুমার পরিদাকে যুব বিজ্ঞানীর এই সম্মান দেওয়া হয়েছে। মানে ওখানে যে অপশানগুলো ছিল সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। মানে এখানে ন্যাশনাল যে তোমাদের বিজ্ঞান অ্যাওয়ার্ড, সেটা টোটাল টাইম এখানে দিয়েছি। বিজ্ঞান টিম কাকে দেওয়া হয়েছে? কৃষ্ণক্ষেত্রে আরোমা মিশনকে বিজ্ঞান টিম বলে এই সম্মান দেওয়া হয়েছে। জাতীয় পুরস্কার 2025 অধীনে কৃষি বিজ্ঞানে বিজ্ঞানশ্রী পুরস্কার ডক্টর জ্ঞানেন্দ্র প্রসাদ সিংকে প্রদান করা হয়েছে। ঠিক আছে, এটা মাথায় রেখো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা তোমাদের এখানে একটা দেখো, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা 5 ইম্পর্টেন্ট পয়েন্টস আমি এখানে রেখেছি, কারণ এটা ইম্পর্টেন্ট, নেক্সট তোমাদের আসতে পারে পরীক্ষাতে, সেই জন্য কিন্তু আমি টোটাল ডিটেলসটা এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। দেখো এরও ডিটেলস আমি দিয়েছি তোমাদের। রাজস্থানে খেজড়ি গাছ রক্ষার জন্য যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন, এটা ইম্পর্টেন্ট কেন জানো? রাজস্থানের যে আরাবল্লী পর্বত আছে, এই আরাবল্লীর ব্যাপার নিয়ে একটা বড় ব্যাপার ঘটছে। তোমরা যদি গুগলে সার্চ করো রিসেন্ট ইনসিডেন্টস ইন আরাবল্লী, রিগার্ডিং আরাবল্লী নিয়ে কি ঘটছে। আরাবল্লীকে রিসেন্টলি মানে কিছু অঞ্চল সেখানে খোদাই করা হবে বলে সরকার থেকে বলা হয়েছিল। পরবর্তীকালে তার বিরুদ্ধে প্রোটেস্ট হয়,
কারণ আরাবল্লী হচ্ছে বহু পুরনো এবং সেটাকে যদি তুমি নষ্ট করো তাহলে অনেক কিছু ঘটতে পারে। শুধুমাত্র আরাবল্লী পুরনো বলে তাকে সম্মান দিয়ে রাখা হচ্ছে এরকম ব্যাপারের থেকেও ওটা তো ইম্পর্টেন্টই বটেই, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশ। আরাবল্লীকে যদি নষ্ট করো রাজস্থানের যে পুরো পরিবেশ আছে নষ্ট হয়ে যাবে, যেটুকু বৃষ্টি হয় তাও নষ্ট মানে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো প্রকৃতিকে বাঁচানোর জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য আরাবল্লী ইম্পর্টেন্ট এবং তার নিরিখে এই জিনিসটাও ইম্পর্টেন্ট। এটা পুরনো ঘটনা কিন্তু ওইটার নিরিখে এই কথাটা উঠে এসছে, তার রেসপেক্টে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে আজকে। ঠিক আছে, এটাই 30 তারিখে এই টাইপের প্রশ্ন এসেছিল। টোটাল প্রশ্ন তো আমাদের জানা নেই, আমরা ওর ওপর বেস করে রেখেছি, টোটালটা তোমাদের দিয়ে রেখে দিয়েছি। যদি কোনো প্রশ্ন পরবর্তীকালে আসে তোমরা এতে পেরে যাও। ঠিক আছে, তো অ্যান্সার এখানে কী হবে? অমৃতা দেবী বিষ্ণই, এইটা তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, উনি যোধপুরের মহারাজার আন্ডারে আদেশে খেজড়ি গাছ কাটতে বলা হয়েছিল। উনি খেজড়ি গাছ কাটতে দেবেন না বলে গাছটাকে জড়িয়ে ধরেছিলেন এবং ওনার সাথে ওনার মতো অনেকেই মৃত হয়েছিলেন, কিন্তু উনি হচ্ছেন প্রথম। তো বিষ্ণুদেবী বিষ্ণই ওনাকে কিন্তু এই নিরিখে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, এই জন্য এটা ইম্পর্টেন্ট এবং আত্মবলিদান। তো গাছকে মানে আমরা তো আকছার দেখি যে কলকাতার রাস্তায় বা এই জায়গায় দুম গাছ কাটা হয়। ঠিক আছে, এখন অবশ্য আইন করা হয়েছে, যেমন পুকুর বোঝানো নিয়ে তো এরকম আমাদের রাজ্যে তো কেউই নেই আমার মনে হয় যে পুকুর বোঝানো নিয়ে নিজেকে আত্মবলিদান দেবে। যাই হোক, যে কারণে পুকুরগুলো মানে বুঝিয়েই চলা হয়েছে। ঠিক আছে, এটা তো গেল, বাদ দাও, কিছুদিন পর দেখতে পাবে কী হবে। এই যে আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে না এবারে। তোমরা ভাবছো হয়তো আগের দিন ফিরে এসছে, না, আগের দিন বাজে হয়ে ফিরছে সোজা কথা বলতে। তো সুন্দরলাল বহুগুণা এবং গৌরী দেবী এনারা উত্তরাখণ্ডে চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এনারা ওইভাবেই করেছিলেন, কিন্তু এনারা বেঁচে ছিলেন, কিন্তু এনাকে মেরে ফেলা হয়েছিল অমৃতা দেবী বিষ্ণইকে। ঠিক আছে, মেধা পাটেকার ইনি নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, একজন কর্মী। তো এই পরিবেশ কর্মী, যেগুলো লেখা রয়েছে সেগুলো তোমাদের এখানে আলোচনা করে দিলাম। অমৃতা দেবী বিষ্ণই এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পেনশনভোগীদের জন্য অক্টোবর 2025 কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগী যারা আছে তাদের জন্য কমিটি অফ সেক্রেটারিয়েটস গঠন করে ভারত সরকার কোন বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে? অ্যান্সার হবে তোমাদের এইট পে কমিশনের সুপারিশকে কার্যকর করার জন্য ভারত সরকার কী করেছে? কমিটি অফ সেক্রেটারিয়েটস তৈরি করেছে, যাতে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের কী হয়? সুবিধা হয়। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে এখানে? 8th পে কমিশন। এটা মনে রাখবে, এগুলো ইকোনমিক্সের সাথে জড়িত, ইকোনমিক্সের মধ্যের নয় বা ইকোনমিক্সের সঙ্গে জড়িত কিছু কারেন্ট অ্যাফেয়ার্স ইদানিং দেখা যাচ্ছে, ব্যাংকের যে রেপো রেট এসব দিয়ে আসছে, তো এগুলো তোমাদের একটুখানি মনে রাখতে হবে। আজকেও আছে, করিয়ে দেবো। চলো পরের প্রশ্ন। ইন মে 2025 ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া IRDAI, ঠিক আছে, সে কী করেছে? জেনারেল ইন্স্যুরেন্সের ওপর কোন জেনারেল ইন্স্যুরেন্স? একো জেনারেল ইন্স্যুরেন্সের ওপর। ঠিক আছে, এ দেখো ACKO, একো জেনারেল ইন্স্যুরেন্সের ওপর 1 কোটি টাকা জরিমানা আরোপ করেছে, প্রথমত কোন আইন লঙ্ঘন করার জন্য? ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? ইন্স্যুরেন্স অ্যাক্ট 1931কে, বিমা আইন 1938কে কী করার জন্য? লঙ্ঘন করার জন্য। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ডিটেলস তোমরা পড়ে নিও, এখানে দেওয়া আছে। আমি একটু স্পিডে এগোচ্ছি, এত স্লো এগোলেও হবে না, কারণ অনেকগুলো কোশ্চেন্স আছে। ঠিক আছে, তোমরা বেসিকটা PDF পড়ে নিতে পারবে বা স্ক্রিনেও পড়তে পারবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন। জুন 2025 অনুষ্ঠিত RBI এর 55তম মুদ্রানীতি কমিটি বৈঠকে সভাপতিত্ব কে করেছিলেন? অ্যান্সার হবে তোমাদের সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে, 4 থেকে 6 জুন 2025 এটা অনুষ্ঠিত হয় এবং রেপো রেট 50 পয়েন্ট বেসিস কমিয়ে 5.50 করা হয় এবং MPC এর পদাধিকার বলে সভাপতি হন RBI এর গভর্নর, এবং ওই সময় যিনি গভর্নর ছিলেন তিনি হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। নর্মালি এর যে গভর্নর হন মনিটারি পলিসি কমিটির গভর্নর কে হন, মানে মনিটারি পলিসি কমিটির চেয়ারম্যান কে হন? তিনি হন RBI এর গভর্নরই, এবং ওই সময় গভর্নর কে ছিলেন সঞ্জয় মালহোত্রা, সেই জন্য উনি হয়েছেন, কিন্তু তখন কিন্তু উনি ওখানে চেয়ারম্যানশিপ ছিলেন। ঠিক আছে, অ্যান্সার হবে সঞ্জয় মালহোত্রা। চলো পরের প্রশ্ন। জুন 2025, আচ্ছা এইটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট স্লাইড ছিল, কিন্তু ওগুলো আমি আগে করেছি কারণ ওগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন্স ছিল সেই জন্য। ঠিক আছে, তো এক দাগ থেকে তোমরা আবার পাচ্ছ, তবে দাগ নম্বর দেখার দরকার নেই, এখন এক্সাম চলছে, যা পারো সেগুলোকে নিয়ে এক জায়গায় করে মাথায় ভরো। ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। যার দাগ নম্বরের প্রবলেম হচ্ছে আমি তাদের বলবো প্লিজ দয়া করে দাগ নম্বর দেখো না, মাথায় যতটা সম্ভব ততটা ভরো, এটা ইম্পর্টেন্ট। তো বলছে জুন 2025, সরি এখানটা আসি আগে, অ্যান্সারে তো পড়ে যাচ্ছি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম ইনিংসে 13,000 রান পূর্ণ করার বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান কে? অ্যান্সার তোমাদের কী হবে? জো রুট। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, জুন 2025 জো রুট টেস্ট ক্রিকেটের ইতিহাসে
সবথেকে কম ইনিংসে 13,000 রান করা ব্যাটসম্যান হন। তিনি এই কৃতিত্ব অর্জন করেন নিজের 153তম টেস্ট ম্যাচে, এবং জ্যাক ক্যালিসের যে রেকর্ড তিনি সেটা ভেঙে দেন। তো 159 ইনিংসে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন তিনি। ঠিক আছে, অর্থাৎ জ্যাক ক্যালিস এটা 159তম ইনিংস খেলে করেছিলেন, উনি 173তম টেস্ট ম্যাচ খেলে উনি এটা করেন। অ্যান্সার হবে তোমাদের জো রুট। ঠিক আছে, চলো আর একটা সরি, একটু প্রবলেম আছে গলায়। তোমরা জানো যে শীতকালে আমার গলা একদমই খারাপ থাকে। ঠিক আছে, চলো। তো যেটা বলছিলাম যে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে জো রুট কোন দলের খেলোয়াড়। ঠিক আছে, ইংল্যান্ডের। তো এটা একটু মনে রেখো, ইংল্যান্ডের টেস্ট খেলোয়াড় ইনি। ঠিক আছে, চলো। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে অনুষ্ঠিত নোম্যাডিক এলিফ্যান্ট 2025 যৌথ সামরিক মহড়ায় 17তম সংস্করণ কোথায় আয়োজিত হয়েছিল? এটা রিপিটেড কোশ্চেন্স। অ্যান্সার হবে তোমাদের উলান বাটার, মঙ্গোলিয়াতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ঘূর্ণিঝড় মোখা বা তোমরা এটাকে মোচা বলেও বলতে পারো, উপকূলীয় আঘাত হানার ঠিক আগে সর্বোচ্চ নির্বিচ্ছিন্ন বায়ুর গতিপথ কী ছিল? দেখো এটা ইম্পর্টেন্ট কেন, কারণ ভারতীয় আবহাওয়া বিজ্ঞানের মতে এটা হচ্ছে সবথেকে শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল 2023-এ, সেটা হচ্ছে মোখা ছিল, এই জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে 2023 থেকে জিজ্ঞাসা করা হয়েছে, একটু পুরনো জিজ্ঞাসা করা হয়েছে। তোমরা 2024-25-এর যেগুলো আছে সেগুলো একবার বার করে পড়ে নিও। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে? 210 থেকে 220 ছিল। ল্যান্ডফলের আগে, আঘাত হানার ঠিক আগে, অর্থাৎ আঘাত হানা কাকে বলা হয়? ল্যান্ডফল হলে তাকে আঘাত হানা বলা হয়। তোমরা কেন স্যার? কারণ হচ্ছে ল্যান্ডে মানুষজন থাকে, অর্থাৎ আঘাত আমাদের উপরে আসে, সাগর, বায়ুমণ্ডল এদের ওপর দিয়েও ঘূর্ণিঝড় যাচ্ছে, কিন্তু এরা আঘাতপ্রাপ্ত হয় না, কারণ এরাই ঘূর্ণিঝড় তৈরি করছে। সুতরাং প্রাকৃতিক শক্তির ওপর কোনো আঘাত হয় না, আঘাত আসে যখন আমাদের উপর এসে পড়ে। আর সেটা কখন হবে? যখন আমরা ল্যান্ডফল হয়, অর্থাৎ ল্যান্ডের ভেতর যখন সে ঢুকছে। ঠিক আছে, অর্থাৎ আঘাত হানার আগে এর যে গতিপথ ছিল, এই যে পয়েন্টটা, সেটা হচ্ছে 210 থেকে 220, এবং দমকা হওয়ার যে গতি ছিল সেটা 240 থেকে 250 ছিল, কিন্তু ল্যান্ডফলের আগে ছিল এটা 210 থেকে 220। ঠিক আছে, এবং এটা 14ই মে 2023 সালে মায়ানমারের সিত্তের কাছে, কি এটা কিন্তু সিতওয়ে বা সিত্তে, এই শহরের কাছে কিন্তু এটা আঘাত এনেছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন। নভেম্বর 2025-এ অনুষ্ঠিত জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে নাগরোটা আসনে কোন রাজনৈতিক দল জয়লাভ করেছে? অ্যান্সার হবে তোমাদের ভারতীয় জনতা পার্টি। ঠিক আছে, নভেম্বর 2025-এ অনুষ্ঠিত জম্মু কাশ্মীরের যে বিধানসভা উপনির্বাচন হয় নাগরোটাতে, এটা নাগরোটা বিধানসভা ক্ষেত্র 77-এ, সেখানে কিন্তু বিজেপি দেবযানী রানা উনি 42,350 ভোট পেয়ে জয়ী হন। ইনি প্যান্থরাস পার্টির হর্ষদেব সিংকে কিন্তু পরাজিত করেন। তো কে পরাজিত হয়েছিল? প্যান্থরাস পার্টি। কে জয়ী হয়েছেন? বিজেপি। চলো, বলছে যে 5ই জুন 2025-এ পালিত বিশ্ব পরিবেশ দিবস সরকারি থিম বা ন্যাশনাল থিম কী ছিল? ঠিক আছে, অ্যান্সার কী হবে তোমাদের? অ্যান্সার হবে বিট প্লাস্টিক পলিউশন। 2025-এ যে বিশ্ব পরিবেশ দিবসের যে সরকারি থিম ছিল সেটা যে বিট প্লাস্টিক পলিউশন ছিল। এই দিবসটির যে আয়োজক দেশ ছিল সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া, এবং মূল অনুষ্ঠান কিন্তু জেজু প্রদেশে হয়েছিল। তো দক্ষিণ কোরিয়াতে হয়েছিল আয়োজক দেশ হিসাবে। প্রত্যেক বছরই কোনো না কোনো দেশকে আয়োজন করতে দেওয়া হয়, তো এবারে দক্ষিণ কোরিয়াকে দেওয়া হয়েছিল, এবং জেজু প্রদেশে দক্ষিণ কোরিয়ার সেখানে আয়োজিত হয়েছিল। ঠিক আছে, তো বিট প্লাস্টিক পলিউশন, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। পরের প্রশ্ন। উত্তরপ্রদেশের পুলিশের নিয়োগে মহিলাদের কত শতাংশ আসন সংরক্ষিত করা হয়েছে? অ্যান্সার হবে তোমাদের 20%। দেখো লেখা রয়েছে উত্তরপ্রদেশের সরকারের বর্তমান নীতিমালা অনুযায়ী ইউপি গভর্নমেন্ট ও ইউপি পুলিশ সরাসরি নিয়োগের জন্য, পুলিশের জন্য মানে মহিলাদের জন্য কী করেছে? 20% সংরক্ষণ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ব্যাপারে, একবার পড়ে নিও। এইটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স, এখান থেকে প্রচুর কোশ্চেন্স আসতে পারে। 7 নম্বর থেকে বলেছে যে জুন 2025-এ মহিলা ক্ষমতায়ন এবং কন্যা শিশুদের দক্ষতা বিকাশের জন্য গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন এর 6ষ্ঠ সংস্করণ কোন সংস্থা শুরু করেছিল? জেমের ফুল ফর্ম হচ্ছে গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন। এটার ফুল ফর্ম দিয়েও কোশ্চেন আসতে পারে। অ্যান্সার হবে তোমাদেরকে এনটিপিসি লিমিটেড, অর্থাৎ ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ঠিক আছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এর উপর বেস করে টোটাল তথ্য রেখেছি। চলো অ্যান্সার দেবো, মানে তোমাদের দিয়ে দিই আগে। এই ইনফরমেশান দুটো ভীষণ ইম্পর্ট্যান্ট। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের যিনি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডাইরেক্টর আছেন তিনি হচ্ছেন গুরদীপ সিং। ঠিক আছে, এবং হচ্ছেন সরিত মহেশ্বরী, উনি কিন্তু এর যে গ্রিন এনার্জি লিমিটেড এর আরেকটা, এই যে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের কিন্তু আরেকটা উইংস আছে। উইংস বলতে দুটো শাখা আছে, তার মধ্যে একটা হচ্ছে মেইন শাখা, যার মানে প্রতিনিধিত্ব কে করছেন বা চেয়ারম্যানশিপ কে আছেন? গুরদীপ সিং।
ঠিক আছে। আর এরই আরেকটা শাখা আছে না, এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড, NGEL, তার সিইও কে আছেন? সরিত মহেশ্বরী। ঠিক আছে, ওইটা তুলে দিয়ে প্রশ্ন দিতে পারে যে এনটিপিসির সিইও কে, তখন অ্যান্সার হবে তোমাদের গুরদীপ সিং। আর এনটিপিসির গ্রিন এনার্জি লিমিটেডের সিইও কে, তখন অ্যান্সার হবে তোমাদের সরিত মহেশ্বরী। ঠিক আছে, মাথায় রেখো। এছাড়াও আরও কোশ্চেন্স আছে, চলো দেখো। গার্ল এম্পাওয়ারমেন্ট মিশনের ওপর বেস করে তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে গার্ল এম্পাওয়ারমেন্ট মিশন, এই যে পুরো ব্যাপারটা আছে, এটা তোমাদের 2025 জুন মাসে শুরু হয়েছিল, সামার ওয়ার্কশপ হিসাবে এটা করা হয়েছিল। এই মিশনের মূল উদ্দেশ্য কি? ভারত সরকারের যে বেটি বাঁচাও, যে বেটি পড়াও যে অভিযান আছে, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্রামীণ এবং বঞ্চিত এলাকায় মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, আত্মরক্ষা, আত্মবিশ্বাস, এই 3টে বা 4টে জিনিসকে আরও উন্নত করা। ঠিক আছে, কারণ আমরা জানি যে মেয়েরা যদি শিক্ষিত না হয় তাহলে সমাজ কিন্তু অধঃপতনে যাবে। কারণ নারী শিক্ষা ইম্পর্টেন্ট, কারণ মা থেকেই কিন্তু শিশুরা শিক্ষা পায়, বাবা থেকে নয়, এটা মাথা রাখবে। ওই জন্য মাতৃভাষা কথাটা আছে, পিতৃভাষা শব্দ নেই, কারণ মায়ের ভাষাকেই মাতৃভাষা বলা হয়। আর মা থেকেই শিশুরা শেখে, প্রাথমিক নলেজ কিন্তু মা থেকেই পায়, কারণ বাবার থেকে মায়ের কাছেই শিশুরা বেশি থাকে সব থেকে। সেই জন্য মায়ের তোমাদের কিন্তু মানে এডুকেশান সব থেকে আগে জরুরি। ঠিক আছে, এটা বিবেকানন্দ বহু আগে বলে গেছিলেন, জাপান থেকে নিয়ে এটা প্রথম ভালো করে শিখে এসেছিলেন এবং শেখার পরে উনি ইন্ডিয়াতে এটা প্রচার করার চেষ্টাও করেছিলেন। তখনকার দিনে রাজা রামমোহন রায় এবং অন্যান্য যারা আছেন, বিদ্যাসাগর, ঠিক আছে, ওনারা কিন্তু এটাকে এগিয়ে নিয়েছিলেন। বর্তমানেও এটাকে এগোতে হচ্ছে। তাহলে ভাবো কত আগে এটা শুরু হয়েছিল, কিন্তু এখনও এগিয়ে নিয়ে যেতে হচ্ছে কেন? কারণ আমাদের ইন্ডিয়া এখনও পর্যন্ত সেটাকে 100% অ্যাচিভ করতে পারেনি। তো এই অ্যাচিভমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, কারণ ছেলে হোক বা মেয়ে হোক, সে যখন মা থেকে শিখবে, আর মা যদি এডুকেটেড হয়, তখন সেই ছেলে বা মেয়ে দুজনেই কিন্তু উন্নত হবে। ঠিক আছে, তো এটা ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে বিস্তার কি? 2025 সালে এই কর্মসূচির ষষ্ঠ সংস্করণ কিন্তু ভারত জুড়ে 17টি রাজ্যে অবস্থিত 41টি এনটিপিসি কেন্দ্রে আয়োজন করা হয়েছিল। এটা দিয়ে আগেরবার প্রশ্ন এসছে বিগত শিফটগুলোতে, যে কতগুলো এনটিপিসি কেন্দ্র আয়োজন করা হয়েছে? 41টা কিন্তু, যেখানে 2600 এর বেশি ছাত্রী কিন্তু উপকৃত হচ্ছে। তো ব্যাপারটা তোমরা পড়ে নিও, আমি আর এখানে পড়ে টাইম নষ্ট করছি না, বাংলাতে আছে, রিডিং তোমরা পড়তে পারবে। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন, 2025 সালে প্রকাশিত তথ্য এবং ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট অনুযায়ী 2023-এর ISFR অনুযায়ী ভারতীয় মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ বন আচ্ছাদনের অন্তর্গত? অ্যান্সার হবে তোমাদের 21.76। ঠিক আছে, অর্থাৎ 25.17 হচ্ছে বন এবং বৃক্ষ আচ্ছাদনের অন্তর্গত আছে। ঠিক আছে, যার মধ্যে এই টোটালটার মধ্যে 21.76 বন আচ্ছাদন এবং 3.41 বৃক্ষ আচ্ছাদনের অন্তর্গত আছে, যা 2021 সালের তুলনায় মোট এত কিমি বৃদ্ধি নির্দেশ করছে। অর্থাৎ 2021 সালে লাস্ট হয়েছিল, তারপর 2023 সালে হয়েছে, মানে লাস্ট 2023 সালেই হয়েছে, তার আগে 2021 সালে হয়েছিল। তো দেখা যাচ্ছে যে বন বেড়েছে কতটা? 1445 বর্গ কিলোমিটার জুড়ে বন কিন্তু বেড়েছে। এটা একটা গুড সাইন। ঠিক আছে, চলো পরেরটাতে। নেক্সট প্রশ্ন, এটা দিয়ে সরি, এটা দিয়ে তোমাদের আগেও প্রশ্ন এসছে। 2025 সালে সাহিত্য শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কাকে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে? ঠিক আছে, পদ্মবিভূষণ এটা তোমাদের হবে ডক্টর ডব্বুর নাগেশ্বর রেড্ডি। ঠিক আছে, এটা রিপিটেড কোশ্চেন্স, কিন্তু এর ওপর বেস করে প্রচুর জিনিস আছে যেগুলো আবার আসতে পারে। ডক্টর ডব্বুর নাগেশ্বর রেড্ডি, উনি মেডিসিনে পেয়েছেন। ঠিক আছে, মাথায় রেখো। এদের মধ্যে এনাকে দেওয়া হয়েছে এবং তেলেঙ্গানা রাজ্যের অন্তর্ভুক্ত উনি। জাস্টিস রিটায়ার্ড জগদীশ সিং কাহের, ওনাকে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য দেওয়া হয়েছে, উনি চণ্ডীগড়ের মানুষ। কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, ওনাকে আর্টসের জন্য দেওয়া হয়েছে, উনি গুজরাটের মানুষ। লক্ষ্মী রামায়ণা সুব্রমণিয়াম, ঠিক আছে, সুব্রমণিয়াম, ওনাকে আর্টসের জন্য দেওয়া হয়েছে, উনি কেরালার মানুষ, কর্ণাটকের মানুষ। MT বাসুদেবন নায়ার, ওনাকে লিটারেচার এবং এডুকেশনের জন্য দেওয়া হয়েছে, উনিও কেরালার মানুষ। প্রস্থুমাসলি দেওয়া হয়েছে, দেখো 300, অ্যাকচুয়ালি বলে দিই, গলা ভীষণ খারাপ আমার, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। 343 জনকে দেওয়া হয়েছে টোটাল। তার মধ্যে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, তার মধ্যে 25 জনকে দেওয়া হয়েছে যারা নন সিটিজেন, মানে ভারতের সিটিজেনই নন। ঠিক আছে, সিটিজেন, নন সিটিজেন। আর 32 জনকে দেওয়া হয়েছে মরণোত্তর, মানে মারা যাওয়ার পরে দেওয়া হয়েছে। ঠিক আছে, মরণোত্তর। টোটাল 343 জনকে দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো এই যেমন দেখো, জাপানের ওসামু সুজুকিকে দেওয়া হয়েছে, ওনাকে দেওয়া হয়েছে, প্রস্থুমাসলি দেওয়া হয়েছে, কিন্তু ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির জন্য দেওয়া হয়েছে জাপানের।
যেমন সারদা সিনহা আর্ট, বিহারের মানুষ, ওনাকেও প্রস্থুমাসলি দেওয়া হয়েছে। প্রস্থুমাস শব্দের অর্থ হচ্ছে মরণোত্তর, এদের দুজনকে মরণোত্তর দেওয়া হয়েছে, এনাকেও মরণোত্তর দেওয়া হয়েছে। দেখো কেরালা প্রস্থুমাস, অর্থাৎ বাসুদেবন নায়ারকেও কিন্তু মৃত্যুর পরে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানুষটা দেখে যেতে পারলো না, বাট তার পরিবার এটা নিয়ে গর্ব করবে, এই হচ্ছে ব্যাপার। দেখো একটা কথা বলি, ঠিক আছে, আমাদের এই লোকালিটিতে আমি রিসেন্টলি একটা প্রোগ্রাম বলবো না, দেখো আমি একজন ছোট্ট ইন্ডিভিজুয়াল মানুষ। তো আমার যারা লোকাল ছাত্ররা আছে, লোকাল ছাত্রছাত্রীরা আছে, তোমরা বলবে স্যার আপনি কি পড়ান অফলাইন? না, আসলে অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে লোকালি চেনে। ঠিক আছে, আমি আগে তো পড়াতাম সেই বেসিসে। তো তাদের জন্য আমরা একটা প্রোগ্রাম ছোট্ট চালু করেছি, এর জন্য কোনো ডোনেশন দরকার নেই। এমনটা নয় যে এই প্রোগ্রাম বলে তোমাদের ডোনেশন নেবো, তা নয় অ্যাকচুয়ালি। আর কেউ দয়া করে ভুলেও দেবে না কোনো জায়গাতে কোনোভাবে, ঠিক আছে, যতক্ষণ না আমি ডাইরেক্ট বলবো ততক্ষণ কোনোভাবে কোনো ডোনেশন কাউকে কখনো দেবে না। ঠিক আছে, সেটা হচ্ছে যে শীতে অনেক মানুষ কষ্ট পায়, তো আমরা বাড়ি বাড়ি যাব, এবং অনেকেই তোমরা দেখবে যে পরের আগের বছরের জিনিস পরের বছর তোমরা পড়ো না। ঠিক আছে, এবং ভালো জিনিস আছে, জ্যাকেট আছে, এগুলো আছে, এবং এগুলো কি হয়, যারা মানে চেন লাগিয়ে নিলেই সেটাকে পরা যায়। এবং তুমি যদি শিয়ালদা যাও, দমদমে যাও, দেখবে প্রচুর মানুষ শীতে কষ্ট পাচ্ছে, কিনা এবছর প্রচণ্ড ঠান্ডা পড়বে। তা আমরা এই প্রোগ্রামটাকে ছোট্ট করে চালু করছি, 15-20 জনের একটা টিম আছি। আমরা কি করব, আমরা যাব এবং গিয়ে আমাদের লোকালিটিতেই করছি বেসিক্যালি, যদি আরও বড় করা যায় তো চেষ্টা করব অন্য লোকালিটি থেকেও এটাকে কালেকশন করা। আমার নিজের যে আগের বছরের জিনিস এবং অন্যান্য যারা আছেন তাদের যে আগের বছরের জিনিস, যেগুলো তোমাদের তারা পড়ছেন না কিন্তু কোয়ালিটি ভালো আছে, এমন জিনিস যে সমস্ত মানুষগুলো শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে দেওয়া। কারণ আমরা দেখবে, আমরা খাদ্য যেমন নষ্ট করি তেমন পোশাকও নষ্ট করি। ঠিক আছে, এবং সেই পোশাক হয়তো অন্য কারোর প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আমরা চেষ্টা করে দেখো, কিনে দেওয়ার ক্ষমতা সত্যি বলতে অত বাল্ক এর আমাদের নেই। ঠিক আছে, আমরা ছোট্ট একটা বলতে পারো সংগঠন বলতে পারি, সংগঠন এখনও হইনি আমরা, জাস্ট, ঠিক আছে, এটা একটা আমরা চালু করছি এরকম। তো এইটাই হচ্ছে ব্যাপার, তোমাদের জানার ছিল। এবার আমি তোমাদের কেন এই কথাটা বললাম, দেখো যখনই তোমরা চাকরি পেয়ে যাবে তখন তো তোমাদের কাছে পেমেন্ট থাকবে, হয়তো তোমাদের ফ্যামিলি থাকবে, পেমেন্ট থাকবে, কিন্তু আমি বলবো যে একটু সোসাইটিকে দেওয়াটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেবতাকে দাও, দেবালয়ে দাও, যেখানে খুশি দাও, কিন্তু মানুষের মধ্যে ঈশ্বর থাকে, সবচেয়ে বড় কথা। তো আমি বলবো একটু যদি তোমরা পারো, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে যদি যোগদান করো, তাহলে সমাজ একটু উন্নত হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এটা করাটা খুব জরুরি। ঠিক আছে, আমরা তো দেশের কাছ থেকে প্রচুর কিছু পাই। আজকে ভাবো, আজকে যদি তুমি বাংলাদেশের মানুষ হতে, তুমি পাকিস্তানের মানুষ হতে, তুমি যদি অন্য কোনো আফ্রিকান কোনো দরিদ্র সীমার নিচের কোনো কান্ট্রির মানুষ হতে, সেখানে কিন্তু চাকরি বলে কিছু নেই। তাহলে দেশ আমাকে চাকরিটা দিচ্ছে, তাহলে আমার উচিত দেশের জন্য কিছু না কিছু করা, 1 টাকা অন্তত দেওয়া। তো এই 1 টাকাটা আমি দেশের জন্য দিতে বলি। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এটা তোমরা নিজেদের তরফ থেকে তোমাদের লোকালিটিতে, তোমাদের অঞ্চলে, তোমাদের যাদের চেনাশোনা আছে, কারণ আমি অনেক সময় শুনি, অনেকের সঙ্গে কথা বলি যে স্যার আমার অনেক বন্ধু বান্ধব চাকরি পেয়ে গেছে, তারপরে তোমরা একটা গ্যাং তৈরি করতে পারো, করে তোমরা সোসাইটিতে এই কাজটা করতে পারো, যেখানে খুশি যেভাবে খুশি। শুধু এটাই করতে হবে তা নয়, গাছ কাটা আটকাতে পারো, পুকুর বোঝানো আটকাতে পারো, হয়তো যদি সেখানে না হয় তাহলে তোমরা এরকমভাবে কোনো কিছু করতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট করা, সবাই যদি একটু একটু করে যোগদান করে তাহলে দেখবে দেশটা কত ভালো হয়ে যাবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এনারা কিন্তু দেখো, আজকে এনারা কিন্তু পুরস্কার পাচ্ছেন, তাহলে এনারা নির্ঘাত কিছু না কিছু করেছেন বলে পুরস্কারটা পাচ্ছেন। আর এনারা আমাদের কাছে কি একটা বলতে পারো ইন্সপিরেশন। তো ইন্সপায়ার হয়ে লাভ হবে তখনই যখন আমরা তার ইন্সপিরেশনে কিছু করব, শুধু ইন্সপায়ার হয়ে বাড়িতে বসে থাকলে হবে না। এটা হচ্ছে বলি, এই জন্য কথাটা তোমাদের একবার উল্লেখ করলাম। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। নেক্সট ইম্পর্টেন্ট জিনিস, সরি যে একটু কথা বলেছি। ঠিক আছে, অনেকে এক্ষুনি বলতে আরম্ভ করবে স্যার আপনি বেশি কথা বলেন। যাই হোক, বাট আমার মনে হলো বলাটা ইম্পর্টেন্ট, বলাটা ইম্পর্টেন্ট। 1963 সালের পর যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ রাইডার কাপ অধিনায়ক কে হলেন? সব থেকে অল্প বয়সে রাইডার কাপ অধিনায়ক কে হয়েছেন? অ্যান্সার তোমাদের হবে কিগান ব্র্যাডলি। 2025 সালের পর রাইডার কাপ দলের অধিনায়ক হয়েছেন, এবং 2025 সেপ্টেম্বর মাসে তার টুর্নামেন্ট যখন হয় তখন তার বয়স ছিল 39 বছর। তার বয়স হবে, মানে এখনও হয়নি এটা, 2025 সেপ্টেম্বর মাসে, তার মানে পেরিয়ে গেছে, সো বয়স ছিল হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। গগনযান মিশনের ক্রু মডিউল নিরাপত্তা যাচাই করতে ইসরো কর্তৃক পরিচালিত প্রথম সফল ফ্লাইট টেস্টের নাম কী ছিল? সেটা টেস্ট ড্রাইভ TVD-1। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। দেখো দুটো ইম্পর্টেন্ট কথা একটু বলে দিই। একটা হচ্ছে এখানে যে রকেট ব্যবহার করা হবে সেটা হচ্ছে LMV-3, এটা হচ্ছে রকেট। ঠিক আছে, 2027 এই প্ল্যানিং করা হয়েছে, মানে সফলভাবে উৎক্ষেপণ করা হবে। তবে টেস্ট ড্রাইভ চলছে এর, যেমন তোমরা দেখলে TVD-1 এর যে
প্রথমটা ছিল TVD-1, এটা কিন্তু আনক্রুড অর্থাৎ ক্রু মডিউলের অন্তর্ভুক্ত বটে, কিন্তু ক্রু মডিউলের নিরাপত্তা যাচাই করার আগে আনক্রুড মিশন করা হয়েছিল। আনক্রুড শব্দের অর্থ কি? যাতে মানুষ থাকবে না। তো প্রথমটা হয়েছিল TVD-1, পরেরটা হচ্ছে TVD-2, ঠিক আছে, এরকম মাল্টিপিল করা হয়েছে, TVD-3 এরকম, ঠিক আছে গেল। যদি বলে দ্বিতীয়টা কি ছিল, TVD-2 হবে, প্রথমটা ছিল TVD-1, ঠিক আছে। অর্থাৎ মানুষ তো নিয়ে যাবে, মানুষ নিয়ে যাওয়ার আগে কি হচ্ছে, মানুষ নেই এমন অবস্থায় তাকে প্রেরণ করে দেখা হচ্ছে যে কোনো প্রবলেম হবে কিনা, তাহলে মানুষগুলোর তো জীবন সংশয় হতে পারে, ঠিক আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে বোম মিত্র। বোম মিত্র বা বোম মিত্রা বলে একটি রোবটকেও, হিউম্যানয়েড, এটা হচ্ছে রোবটের থেকে একটু বেশি কিছু, তো হিউম্যানয়েড বলতে পারো, রোবটই বলতে পারো। তো হিউম্যানয়েডকে কিন্তু পাঠানো হয়েছিল এই আনক্রুড সেকশানে দেখার জন্য যে কোনো প্রবলেম আছে কিনা। তো এইটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এইগুলো সবই ইম্পর্ট্যান্ট। এই তিনটে ধাপে করা হচ্ছে। প্রথমটা হচ্ছে আনক্রুড, দ্বিতীয়টা হচ্ছে ওই ব্রহ্মিত্রা নিয়ে যাচ্ছে, থার্ড হচ্ছে তোমাদের ক্রুড মিশন যেটা হবে 2027-এ, ঠিক আছে, বোঝাতে পারলাম? তো TVD-1 এখানে কারেক্ট অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন, মে 2025-এ পোল্যান্ডে অনুষ্ঠিত, এক মিনিট, জানুস কুসোসিনস্কি মেমোরিয়াল অ্যাথলেটিক্সে মিটে পুরুষদের জ্যাভেলিন থ্রো ইভেন্টে নীরাজ চোপড়া কোন স্থান অধিকার করেছেন? অ্যান্সার হবে তোমাদের সেকেন্ড স্থান, ঠিক আছে। নীরাজ চোপড়া সেকেন্ড স্থান অধিকার করেছেন, আর জুলিয়ান ওয়েবার ফার্স্ট স্থান, অর্থাৎ স্বর্ণপদক জিতেছেন জুলিয়ান ওয়েবার, হারিয়েছেন কাকে? নীরাজ চোপড়াকে। এটাও প্রশ্ন আসতে পারে যে নীরাজ চোপড়াকে হারিয়েছেন কে? যে জুলিয়ান ওয়েবার অ্যান্সার হবে তোমাদের, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, ওয়েন ন্যাশনাল সায়েন্স ডে সেলিব্রেটেড এভরি ইয়ার ইন ইন্ডিয়া? অ্যান্সার হবে তোমাদের 28 জানুয়ারি, তো 28 ফেব্রুয়ারি। 28 ফেব্রুয়ারি তোমাদের করা হয় 1928 সালে CV রমন দ্বারা, রমন প্রভাব বা রমন এফেক্ট, ঠিক আছে, রমন এফেক্ট, এটা ফিজিক্সে একটা অন্যতম জিনিস। তো রমন এফেক্ট উনি করেছিলেন, এবং তার নিরিখেই এই 28 ফেব্রুয়ারিটাকেই এই ডে হিসেবে ঘোষণা করা হয়। তো ন্যাশনাল সায়েন্স ডে বলা হয়, ঠিক আছে। বিজ্ঞানকে বাড়াবা দেওয়া, মানে বিজ্ঞানের উন্নতি আরও যাতে বেশি হয়, ঠিক আছে, এবং বৈজ্ঞানিক চিন্তাকে উৎসাহিত করা। তো কারেক্ট আনসার উইল বি দিস, ঠিক আছে। এটা তোমাদের সম্ভবত হিন্দি কারেন্ট তোমাদের স্ক্রিনশট ছিল, তো ওই জন্য এখানে বাংলা করতে গিয়ে কী হয়েছে, ওর থেকে টার্ম উঠে এসছে, এআইকে দেওয়া হয়েছিল বাংলা করার জন্য, ওই জন্য টার্ম এখানে উঠে এসছে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে দেখো, এই দুটো প্রশ্ন একদম কমন প্রশ্ন, বাট দুটো একই জনের উপর বেস করে কিন্তু সেই জন্য আমি দুটো প্রশ্ন রেখেছি, কারণ দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট। একটা তোমাদের 29 তারিখ পড়েছে, একটা তোমাদের 30 তারিখ পড়েছে। লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড 2025-এ স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? অ্যান্সার হবে কি তোমাদের আর্মান্ড মন্ডো ডুপ্ল্যান্টিসকে, ঠিক আছে। সুইডেনের পোল ভল্টার আর্মান্ড ডুপ্ল্যান্টিস, ওনাকে কিন্তু 21 এপ্রিল 2025 সালে লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে, বিজয়ী ঘোষণা করা হয়েছে। তো এর ওপর বেস করে টোটাল লিস্ট আছে, তোমরা চাইলে গুগল থেকে বার করে নিতে পারো। নেক্সট তোমাদের বলেছে যে জুলাই 2025-এ স্টকহোমে ডায়মন্ড লিগে অনুষ্ঠিত পুরুষদের পোল ভোল্ট ইভেন্টে 6.28 মিটার নতুন বিশ্ব রেকর্ড কে করেছেন? সেটাও অ্যান্সার হবে তোমাদের আর্মান্ড ডুপ্ল্যান্টিস, ঠিক আছে। তা আর্মান্ড ডুপ্ল্যান্টিসই অ্যান্সার হবে তোমাদের। লোরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস পার্সনে এনাকেই সেরা পুরস্কার ঘোষণা করা হয়েছে, এবং ইনিই কিন্তু এইটার করেছেন। তাহলে ইম্পর্টেন্ট দেখো কতটা, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্টটাতে দেখো, তোমরা জানো যে সামনে তোমাদের NTPC পরীক্ষা আসছে, আর সেই রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। আর তোমরা জানো যে টেকনিশিয়ান LP সব পরীক্ষায় আসছে, সেই রেসপেক্টে কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। তো তোমরা যদি বলো যে স্যার আপনি একটা কোর্স চালু করুন, এই দুটো প্রশ্ন যে দুটো লাস্টে তোমাদের দিচ্ছি, এই দুটো লাস্ট কোশ্চেন্স, এই দুটো কোশ্চেন্স কিন্তু আমার বানানো, ঠিক আছে, এবং এই দুটো কোশ্চেন্স আজকের যে ন্যাশনাল যে তোমাদের যে PIB ওয়েবসাইট আছে সেখান থেকে নিয়ে এই দুটো কোশ্চেন্স আমার তৈরি করা। এই দুটো কোশ্চেন্সের ওপর এই টাইপের কোশ্চেন্স কিন্তু প্রচুর পড়ছে। এই যে রিসেন্ট ইলেকশন হয়েছে যে জায়গায়, এবং তাতে কোন দেশ মানে কোন পার্টি জয়ী হয়েছে, এবং তার কর্ণধার কে, যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বা কোনো পদে আসীন হয়েছেন, এবং কে হেরেছেন, এবং তার কর্ণধার কে ছিলেন, তো এই টোটাল কোশ্চেন্স তোমাদের আসছে, ঠিক আছে। সো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট, এইগুলো তোমাদের করে যেতে হবে। তো যদি এই টাইপের প্রশ্ন তোমরা চাও আমাকে কমেন্টে বললে আমি তোমাদের করিয়ে দেবো, কারণ NTPC আসছে, সেই NTPC রেসপেক্টে কিন্তু ইকোনমিক্স, কম্পিউটার, পল সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স, এই চারটে জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হিস্ট্রি জিওগ্রাফি তো তোমরা যারা বাংলাতে পরীক্ষা দাও তারাও করো, ঠিক আছে। তো চেষ্টা করবো একটা কোর্স আনার, কোর্স আমি করাবো না, আমার টিম কম্পাইল করে দেবে, পড়াবেন একজন, কারণ সম্ভব নয়, বিশ্বাস করো, যে সায়েন্স, 3টে সায়েন্স আর
ম্যাথের দুটো ভারী পোর্শন নেওয়ার পরে কেউ অন্য কোনো সাবজেক্ট পড়াবে, এটা পসিবলই নয়। তাহলে সে ছেলে খেলা করছে তোমাদের ভবিষ্যতের সাথে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো 2025 সালের জুনে 4 ফেব্রুয়ারি 2025 বর্তমান বিধায়কের মৃত্যুর কারণে গুজরাটের কোন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট। গুজরাটের দুটো জায়গায় হয়েছিল, একটা হচ্ছে কাদি আর দুই হচ্ছে বিসাবাদার, ঠিক আছে? যাই হোক, বিসাবাদার এবং কাদি এই দুটো জায়গা, তার মধ্যে কাদিতে বিধায়কের মৃত্যুর কারণে নতুন উপনির্বাচন কিন্তু হয়েছিল, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের ফ্যাক্ট বলে দিই, দেখো একবার এই ফ্যাক্টটাকে খেয়াল করো। গুজরাটের দুটো জায়গায় হয়েছিল, এক কাদি, দুই হচ্ছে বিসাবাদারে। 19শে জুনই 2025 অনুষ্ঠিত হয়েছে। আগের যিনি ছিলেন তিনি হচ্ছেন কৃষ্ণান সোলাঙ্কি, যিনি ভারতীয় জনতা পার্টি ছিলেন, এবং উনি কিন্তু মারা গেছেন, এবং মারা যাওয়ার কারণে রাজেন্দ্র চৌধাকে বা চাপদাকে ওনাকে কিন্তু ইলেক্টেড করা হয়েছে এমএলএ হিসাবে, এবং উনিও ভারতীয় জনতা পার্টির। তো যেন আমাদের শাসক দল ভারতীয় জনতা পার্টির আছেন অল ইন্ডিয়াতে, তো সেই রেসপেক্টে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভূপেন্দর ভায়ানি, উনি আম আদমি পার্টির ছিলেন, উনি কিন্তু বিসাবাদারের, এবং উনি রিজাইন করেছিলেন, যে কারণে নতুন করে আবার ওখানে ইলেকশন করানো হয়, এবং গোপাল ইটালিয়া এটা ভিসাবাদারে হয়েছে। খাদিতে মারা যাওয়ার কারণে হয়েছে, আগের ওল্ড ছিলেন ইনি, নিউ হয়েছেন ইনি, ঠিক আছে? আর ভাসাবাদারে কী হয়েছে বা ভিসাবাদারে কী হয়েছে, রিজাইন করার কারণে নতুন করে ইলেকশন হয়, এবং গোপাল ইটালিয়া ওনাকে করা হয়েছে, উনি একই পার্টির আম আদমি পার্টির নিউ হিসেবে জয়েন করেছেন। তো দুটোরই পার্টি এক, কিন্তু লোক আলাদা হয়ে গেছে, বোঝাতে পারছি? এবং দুটো জায়গা আলাদা, একটা কাদি, একটা হচ্ছে ভিসাবাদার। তো গুজরাটে এই জায়গাটা ইম্পর্টেন্ট। চলো নেক্সট তোমাদের দেখায় আর একটা কোশ্চেন সিলেকশনের, এটা দিয়ে অলরেডি প্রশ্ন এসেছিল, ঠিক আছে? রেখা গুপ্তা, মনে করে দেখো, এটা দিয়ে অলরেডি প্রশ্ন এসছে। 5ই ফেব্রুয়ারি 2025 অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল বিজয়ী হন? অ্যান্সার হবে তোমাদের ভারতীয় জনতা পার্টি। রেখা গুপ্তাকে ওখানে নির্বাচন দেওয়া হয়েছে, নতুনকে, তিনি হচ্ছেন রেখা গুপ্তা, ঠিক আছে? ভারতীয় জনতা পার্টির। তো এটার উপরে বেস করে যে স্লাইড আছে, চলো একটু দেখে নেবো ডিটেলসটা। দেখো, দুটোর ইনফরমেশন আমি এখানে রেখেছি, একটা হচ্ছে দিল্লি, দুই হচ্ছে বিহার। 5ই ফেব্রুয়ারি 2025 আম আদমি পার্টি ছিল, এটা ওল্ড, ঠিক আছে? এটা হচ্ছে নিউ, উইকিপিডিয়া থেকে তোলা। তো আম আদমি পার্টি ছিল, নাম ছিল অতসী মার্লিনা। নেক্সট হচ্ছে নিউ কে হয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে রেখা গুপ্তা হয়েছেন সিএম, ঠিক আছে? এটা দিল্লির ক্ষেত্রে। বিহারের ক্ষেত্রে বলে দিই, ভারতীয় জনতা পার্টি এবং জনতা দল এই দুটোরই নীতিশ কুমার ছিলেন, ইনিই ছিলেন, আবার ইনিই হয়েছেন নতুন, ঠিক আছে? এইটা দিয়েও কিন্তু গতকাল সম্ভবত 28 তারিখ কি 29 তারিখ তোমাদের কোশ্চেন এসেছিলো, ঠিক আছে? তো এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। রিসেন্ট যে ইলেকশানগুলো হয়েছে, কে জয়ী হয়েছেন, কে পরাজিত হয়েছেন, এই দুটোই কিন্তু পড়ছে, দুটোই কিন্তু ইম্পর্ট্যান্ট। ওকে, তো তোমাদের দিলাম, তোমরা যদি চাও আমাকে কমেন্টে বলো, তাহলে আমি আবার দেবো। ওকে, এই হচ্ছে টোটাল তোমাদের থাকলো। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স করালাম, চেষ্টা করছি কালকে তোমাদের আজকের যে সায়েন্স আছে এবং 29 তারিখে যে সায়েন্স আছে টোটাল প্লাস এক্সট্রারও সায়েন্স নিয়ে 100 কোশ্চেন্স তোমাদের আগামীকাল তোমাদের সকালে আনার। ওকে, থ্যাংক ইউ।